বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং যারা আমার এই লাইভ ক্লাস দেখছেন তাদের সবাইকে আহমেদ বাউনী একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন স্কুল ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি শেফালি বেগম, সহকারী শিক্ষক, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তো আজ আমি এখানে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে। প্রথম পত্র বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে একটি ছড়া নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর তোমরা এই ভালো থাকার পাশাপাশি বর্তমান যে করোনার যে সিচুয়েশান, সেই সিচুয়েশানের যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেই স্বাস্থ্যবিধি মেনে তোমরা আমাদের নির্দেশনা মতো এবং তোমাদের বাসায় যে হাউস টিউটর আছেন তার কথা শুনে তোমরা সবাই বাসায় ঠিকঠাক পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আমরা প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই অনলাইন লাইভ ক্লাস আমরা অনেক সব টিচাররাই নিব এবং মানে কন্টিনিউ প্রসেস। আর সেই প্রসেসের যে পদক্ষেপ নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের এই অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার। তাকে আমরা ধন্যবাদ ও সালাম জানাই। আর আমাদের যে দিবা এবং প্রভাতী শাখার শিফট ইনচার্জবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ সকলকেই সালাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে আমাদের পাঠদান। তো চলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের একটি ছড়া নিয়ে আলোচনা করব। এই বিষয়টি সম্ভবত তোমাদের সাথে আলোচনা হয়নি। অর্ধবার্ষিক পরীক্ষার মোটামুটি তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অনেকদিন তোমাদের পড়াশোনা থেকে তোমরা হয়তো বা পিছিয়ে আছো বা পড়া কীভাবে পড়তে হবে ভুলে গিয়েছো কিনা, সেই জন্য আমরা প্রাতিষ্ঠানিকভাবে যেরকম তোমাদের রিভিশনের কাজ করতাম সেরকম একটা রিভাইজ পর্ব এখন আমাদের চলছে। তো দেখো, আমরা আজকে পড়ব একটি ছড়া, সেটি হচ্ছে নেমন্তন্ন। এখন তোমাদের সিলেবাসে দেওয়া আছে যে ছড়া বা কবিতা থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেটি কীরকম, যে তোমরা অবশ্যই আগে ছড়াটি বা কবিতাটি ভালো করে পড়বে। সেখান থেকে 6টি অথবা 6 থেকে 8টি চরণ মানে লাইন দেওয়া থাকবে। সেখান থেকে তোমাদের 3টি প্রশ্ন থাকবে। একটি হচ্ছে এই কবি পরিচিতি থেকেও আসতে পারে, তারপর কবিতার লাইনগুলো থেকেও আসতে পারে, যে কবিতাটি কার লেখা বা কবিতাটির নাম কি, এরকম প্রশ্ন আসতে পারে। আর 2 নম্বরে থাকবে কবিতার মূল ভাব। আর 3 নম্বরে ওই যে চরণগুলো দেওয়া থাকবে, সেই চরণগুলোর অর্থাৎ লাইনগুলো দেওয়া থাকবে, সেই লাইনগুলোর ভিত্তিতে একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তাহলে চলো আগে আমরা দেখে নিই যে আমরা আজকে যে ছড়াটা পড়ব সেটার নাম হচ্ছে নেমন্তন্ন। সেই নেমন্তন্ন ছড়াটি পড়ে আমরা কি কি শিখতে পারবো, জানতে পারবো এবং খাতার উপযোগী, খাতায় লেখার উপযোগী প্রশ্নের উত্তরগুলো কি কি হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু বোর্ডে তাকাই। দেখো, আমি লিখেছি যে আজকে আমরা যা যা শিখবো বা শিখন ফল কি কি। প্রথমেই আমরা কবিতাটি ভালো করে পড়ব, তারপর শব্দের অর্থ জানবো কতগুলো, তারপর কবিতার মূল ভাব জানবো, আর কিছু প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে বা প্রশ্নের উত্তরগুলো কি কি, প্রশ্নগুলো কি কি হতে পারে, প্রশ্নের উত্তরগুলো কি হতে পারে সেগুলো সম্পর্কে ধারণা নেব। তো চলো, কবিতাটি পাঠ করার আগে আমরা একটু এই কবিতাটি ছড়াটি যিনি লিখেছেন অন্নদাশঙ্কর রায়, তার সম্পর্কে অর্থাৎ ছড়াকার বা কবি, তার সম্পর্কে আমরা একটু জানি। তাহলে দেখো, এখানে আমি লিখেছি অন্নদাশঙ্কর রায়। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে জন্ম। তোমাদের বইয়ে দেওয়া আছে, তিনি কি 1905 সালে 15ই মে ভারতের উড়িষ্যা রাজ্যের ঢেকানল জেলায়, লিখলাম না, দেখো আমি কি লিখলাম, যে 1905 সালের 15ই মে অর্থাৎ 1905 সালের মে মাসের 15 তারিখ ভারতের উড়িষ্যা রাজ্যের ঢেকানল জেলায় তিনি জন্মগ্রহণ করেন। আর এখানে লিখলাম তার কর্ম, অর্থাৎ প্রত্যেকটি মানুষেরই কাজ থাকে। তাহলে উনি কি করেন, উনি হচ্ছে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শেষ করেন। ইংরেজি সাহিত্যে তিনি অনার্স পড়েন এবং প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। তারপর 1926 সালে তিনি 1926 সালে সরকারি কাজে যোগ দেন। সরকারি কাজে
যোগ দেন এবং প্রশিক্ষণের জন্য বিলেতে যান, অর্থাৎ বিদেশে যান। ঠিক আছে, বিলেতে যান, এই হচ্ছে তার কর্ম। তারপর তার গ্রন্থ, অর্থাৎ তিনি কি কি উল্লেখযোগ্য গ্রন্থ লিখেছেন সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নেব। তিনি হচ্ছেন একজন বিখ্যাত ছড়াকার, কিন্তু তিনি প্রবন্ধ, তারপর ভ্রমণ কাহিনী, উপন্যাসও লিখেছেন। তাহলে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম হচ্ছে এক, পথে প্রবাসে, পথে প্রবাসে। 2 নম্বর হচ্ছে বিনুর বই, বিনুর বই। 3 নম্বর উর্কি দানের মুরকি, উর্কি ধানের মুরকি। আরেকটি হচ্ছে রাঙা ধানের খই, রাঙা ধানের খই। এই হচ্ছে অন্নদাশঙ্কর রায় সম্পর্কে আমরা এতক্ষণ কি কি জানলাম। জন্ম 1905 সালের 15ই মে ভারতের উড়িষ্যা রাজ্যের ঢেকানল জেলায় তিনি জন্মগ্রহণ করেন। আর কর্মজীবনের আগে তিনি শিক্ষা শেষ করেন। শিক্ষাটা কোথায় থেকে? তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। তারপর তার কর্মজীবন শুরু করেন। 1926 সালে সরকারি কাজে তিনি যোগ দেন এবং ওই সালে তিনি কি করেন? প্রশিক্ষণের জন্য বিলেতে যান। তারপর তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি? পথে প্রবাসে, বিনুর বই, উর্কি ধানের মুরকি আর রাঙা ধানের খই। এবার আমরা জানবো তার মৃত্যু সম্পর্কে। এই অন্নদাশঙ্কর রায় 2002 সালের 28 অক্টোবর, মানে আগামী মাসে আসছে তার মৃত্যুবার্ষিকী। অক্টোবর তিনি কলকাতায় মারা যান। কলকাতায় মারা যান। তাহলে আগে আমি তোমাদের বলেছি যে তোমাদের ছড়া বা কবিতা থেকে 6 থেকে 8টি লাইন দেওয়া থাকবে। সেইখান থেকে তোমাদের প্রথম প্রশ্নটা যেটা হবে সেটা তোমাদের এই কবি পরিচিতি থেকে আসতে পারে। আবার তোমাদের সেই চরণ থেকেও আসতে পারে, যে সেই লাইনগুলো বা চরণগুলো কোন কবিতার এবং কোন কবির নাম কি, সেটা তোমাদের প্রথম প্রশ্নটা আসতে পারে। তাহলে আমরা এই কবি পরিচিতি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা কবিতাটি পাঠ করব, কবিতাটি সম্পর্কে জানবো। কারণ কবিতাটির প্রত্যেকটি শব্দ এবং লাইনের অর্থ যদি আমরা ভালো করে না জানি, তাহলে আমরা প্রশ্নের উত্তর এবং কবিতার মূল ভাবটা লিখতে পারবো না। ঠিক আছে? তাহলে দেখো আমরা উপরে লিখেছি কি, যে ছড়াটির নাম হচ্ছে নেমন্তন্ন, লিখেছেন অন্নদাশঙ্কর রায়। তাহলে ছড়াটি আমরা একটু পড়ি, তোমরা বই হাতে সামনে নাও। দেখো আমরা ছড়াটি হচ্ছে, যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন প্রসাদ ভোজন, কেমন প্রসাদ যা খেতে স্বাদ, কি খেতে চাও ছানার পোলা, ইচ্ছে কি আর সরপুরিয়া, আহ কি আয়েস রাবড়ি পায়েস, এই কেবলই ক্ষীর কদলি, বাহ কি ফলার সবরি কলার, এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। অর্থাৎ আমরা কবিতাটা এখন ছড়াটি পড়লাম। এখন ছড়াটিতে কি কি, প্রথম লাইনটি কি, যে যাচ্ছ কোথা, মানে দুইজন বন্ধু কথোপকথন চলছে তাদের, মানে কথা হচ্ছে, একজন প্রশ্ন করছে যে কোথায় যাচ্ছ, তখন সে উত্তর দিল যে চাংরিপোতা, অর্থাৎ চাংরিপোতা একটি জায়গার নাম, সে চাংরিপোতায় তিনি যাচ্ছেন। আমি বলল কিসের জন্য যাচ্ছেন, তারপর তিনি বললেন যে নেমন্তন্ন, নেমন্তন্ন মানে কি দাওয়াত, আমন্ত্রণ, মানে তাকে সে যেখানে চাংরিপোতায় যাচ্ছে সেখানে তাকে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, নেমন্তন্ন করেছে। তারপর অপর ব্যক্তি প্রশ্ন করলেন যে বিয়ের বুঝি, মানে বিয়ের জন্য দাওয়াত, তো উনি বললেন যে না বিয়ের না, তো কিসের তবে। এই যে তবে, তবে শব্দটির অর্থ হচ্ছে জন্য, মানে কিসের জন্য, ভজন হবে। এখন ভজন শব্দটির অর্থ কি,
দেবদেবীর আরাধনা, মানে দেবদেবীর আরাধনা মানে দেবদেবীকে নিয়ে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে ওই দেবদেবী সম্পর্কিত বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান হয়ে থাকে। সেই ভজন হচ্ছে সেই দেবদেবীর আরাধনামূলক গানের অনুষ্ঠান, সেখানে যাচ্ছে। তখন ওই ব্যক্তি আবার প্রশ্ন করছে যে শুধুই ভজন, মানে শুধু গানের অনুষ্ঠানই হবে, দেবদেবীর আরাধনার অনুষ্ঠানই হবে? তখন ওই যিনি যাচ্ছেন তিনি বললেন যে প্রসাদ ভোজন। এখন এখানে দেখো একটা ভজন আর একটা ভোজন। তাহলে ভজন হচ্ছে দেবদেবীর আরাধনামূলক একটি সঙ্গীত অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, আর ভোজন হচ্ছে মানে প্রসাদ ভোজন, মানে দোয়া বা আশীর্বাদমূলক খাবার দাবারের ব্যবস্থা থাকে। শুধু ভোজন শব্দের অর্থ হচ্ছে আহার বা খাওয়া। আমি বোর্ডে লিখে দিব, আগে কবিতার অর্থগুলো বলি। তারপর যা খেতে স্বাদ, মানে যা যা খেতে স্বাদ তেমনই ভোজনের, প্রসাদ ভোজনের সেখানে আয়োজন করা হয়েছে। তাই বলল। কি খেতে চাও? ছানার পোলাও, অর্থাৎ ছানার পোলাও একটি মিষ্টি জাতীয় খাবারের নাম। তারপর ইচ্ছে কি আর কি কি খাওয়ার ইচ্ছা আছে? সরপুরিয়া, এটিও হচ্ছে দুধের সর দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি। আর কি আয়েশ, রাবড়ি পায়েস, অর্থাৎ রাবড়ি পায়েস এটা এক ধরনের মিষ্টি, সে আয়েশ করে সে রাবড়ি পায়েসটা খেতে চায়। এই কেবলই ক্ষীর কদলি, মানে এইগুলা খাবারই নাকি আরও কিছু আছে? তাহলে ক্ষীর কদলি বললো। ক্ষীর কদলি মানে ক্ষীর শব্দে, ক্ষীর হচ্ছে দুধ দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি বা মিষ্টান্ন। আর কদলি মানে কলা বা কি ফলার। আর এই ফলার শব্দের অর্থ হচ্ছে কলা ও অন্যান্য ফলমূল দিয়ে তৈরি এক ধরনের খাবার। তারপর সবরি কলার, অর্থাৎ ওই যে কলা দিয়ে তৈরি সবরি কলাটা হচ্ছে এক ধরনের কলা। ফজলি আমও, অর্থাৎ আমও আছে, সে খাবারের তালিকায় আমও আছে। তাহলে আমিও যাই, মানে লোকটিও তার সাথে, খাবারের নামধাম শুনে লোকটিও তার সাথে যেতে চাচ্ছে, কিন্তু না মশাই, অর্থাৎ তাকে তিনি নিবেন না। এখন চলো আমরা এই তোমাদের বইয়ে যে শব্দের অর্থগুলো আছে সেগুলো আমরা একটু বোর্ডে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। শব্দের অর্থগুলো লিখি দেখো। প্রথমেই আছে ভজন, শব্দার্থ আমরা লিখি। প্রথমেই আছে ভজন। তাহলে ভজন শব্দের অর্থ আগেই বলেছি যে দেবদেবীর আরাধনা, দেবদেবীর আরাধনা। তারপর আছে প্রসাদ। প্রসাদ মানে ওই যে আশীর্বাদ বা দোয়ার জন্য খাওয়ার আয়োজন, আশীর্বাদ দেওয়ার জন্য খাওয়া। তারপর আছে ভোজন। ভোজন শব্দের অর্থ হচ্ছে আহার বা খাওয়া, আহার বা খাওয়া। ঠিক আছে। তারপর আছে স্বাদ। স্বাদ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে, আকাঙ্ক্ষা, বাসনা, অনেক কিছুই হয়। ঠিক আছে। তারপর সরপুরিয়া, এগুলো একটু মুছে দিলাম। সরপুরিয়া, সরপুরিয়া কি আগে বলেছি, দুধের সর দিয়ে তৈরি এক প্রকার মিষ্টি। তারপর আছে আয়েশ। আয়েশ শব্দের অর্থ হচ্ছে আরাম, আয়েশ শব্দের অর্থ হচ্ছে আরাম, আয়েশ শব্দের অর্থ হচ্ছে আরাম। তারপর রাবড়ি। রাবড়ি হচ্ছে খুবই মিষ্টি এক ধরনের খাবার, খুবই মিষ্টি এক ধরনের খাবার। তারপর হচ্ছে ক্ষীর। ক্ষীর সম্পর্কে আমরা জানি, ক্ষীর কি দুধের তৈরি এক প্রকার মিষ্টান্ন। মিষ্টান্ন।
তারপর আছে কদলী। কদলী শব্দের অর্থ আমরা জানি, কবিতা পড়ানো ছড়াটা পড়ানোর সময় বলেছি। কদলী শব্দের অর্থ হচ্ছে কলা। তারপর আছে কলা। আরও নিচে লিখলে তোমরা বুঝতে পারবে না, উপরের গুলো মুছে দিই, আশা করি তোমরা দেখেছো। কলা, এই খাবারটা সাধারণত খাওয়ার পর খেয়ে থাকে মানুষ। কলা হচ্ছে কি? কলা ও অন্যান্য ফলমূল দিয়ে তৈরি খাবার। তারপর সবজি কলা, এটা তো তোমরা বুঝতেই পারছো, এক প্রকার কলা। এক প্রকার কলার নাম হচ্ছে সবজি কলা। সাগর কলা থাকে এরকম অনেক, এই সবজি কলা। আর একটা হচ্ছে ফজলি আম, এটাও জানো, ফজলি আম। তাহলে এটা কি? একটি সুগন্ধ ও মজাদার ফল। একটি সুগন্ধ ও মজাদার ফল। মজাদার ফল, এই হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের শব্দার্থগুলো। ঠিক আছে, তাহলে আমরা কবিতাটি পড়লাম, ছড়াটি পড়লাম, ছড়ার মূলভাবে এখন বলবো। আর হচ্ছে ছড়াকার বা কবির পরিচিতি সম্পর্কে জানলাম, শব্দার্থ পড়লাম। এখন আমরা ছড়াটির মূল ভাবটা সম্পর্কে একটু বলি। যে তোমরা খাতায় যখন লিখবে তখন প্রথমে এই কথাটি অবশ্যই, এই লাইনটি অবশ্যই লিখবে যে অন্নদাশঙ্কর রায় রচিত নেমন্তন্ন ছড়ায় একটি মজার গল্পের কথা বলা হয়েছে। তোমাদের বইয়ে এখানে আছে, শুধু বলা হয়েছে যে এই ছড়াটিতে একটি মজার গল্পের কথা বলা হয়েছে, কিন্তু তোমরা অন্নদাশঙ্কর রায় রচিত নেমন্তন্ন ছড়াটিতে একটি মজাদার গল্পের কথা বলা হয়েছে, এই কথাটি লিখবে, তাহলে লেখাটা সুন্দর হবে। তারপরে লিখবে একজন লোক কি ভজন অনুষ্ঠানে যাচ্ছিল, অর্থাৎ দেবদেবীর আরাধনামূলক একটি গানের অনুষ্ঠানে যাচ্ছিল। পথে এক বন্ধুর সাথে দেখা, সেই বন্ধু তাকে বিভিন্ন প্রশ্ন করছিল এবং তিনিও উত্তর দিয়ে যাচ্ছিল। তারপর তাকে একসময় প্রশ্ন করা হলো যে শুধুই কি মানে ভজন হবে, তার সাথে অন্য কোনো কিছু থাকবে না? তখন উনি ভোজনের কথাও বললেন, অর্থাৎ লোভনীয় খাবার দাবার থাকবে। তখন তার বন্ধু খাবার দাবারের নাম শুনে তাকে মানে প্রস্তাব দিল যে আমিও তোমার সাথে যাই, কিন্তু তিনি তাকে নিতে রাজি নয়, কারণ তার খাবারে তার কমতি পড়বে এই ভয়ে। এই হচ্ছে এই ছড়াটির মূল ভাব। তাহলে তোমাদের অনুশীলনীতে দেখো কিছু প্রশ্ন আছে, যে তোমাদের ছড়ার বা কবিতার যে 6টি বা 8টি লাইন দেওয়া থাকবে, সেখান থেকে যে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে কিভাবে, সেটি আমি একটু সেগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। যে লোকটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? যে লোকটি কোথায় যাচ্ছে, লোকটি অন্নদাশঙ্কর রায় রচিত নেমন্তন্ন কবিতায় লোকটি কি চাংরিপোতা নামক একটি জায়গায় যাচ্ছে, সেখানে দেবদেবীর আরাধনামূলক একটি গানের অনুষ্ঠান হবে, সাথে ভোজনেরও ব্যবস্থা হবে, সেজন্য তিনি যাচ্ছেন। তারপর এই কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে, এখানেও মানে প্রত্যেকটি প্রশ্নই তো আসবে না, যে কোনো একটি প্রশ্ন আসবে, তখন তোমরা সেখানে প্রত্যেকটি প্রশ্নের এভাবে তোমরা লিখে দিবে যে অন্নদাশঙ্কর রায় রচিত নেমন্তন্ন কবিতায় যে নেমন্তন্ন ছড়ায় যেসব খাবারের কথা উল্লেখ রয়েছে সেগুলো নিম্নরূপ দিয়ে রোমান সংখ্যায় পয়েন্ট করে তোমরা দিতে পারো। ঠিক আছে, এই যে এখানে আমি যেভাবে গ্রন্থগুলোর নাম যেভাবে লিখেছিলাম, রোমান সংখ্যা তো তোমরা জানোই, যে এইভাবে দিয়ে লিখবে যে প্রথমটা কি ছিল, ছানার পোলাও। ঠিক আছে, প্রথমটা ছিল ছানার পোলাও, এরকম তুমি দিয়ে লিখে দিলে যে ক্ষীর কদলী, ক্ষীর কদলী, তারপরে সরপুরিয়ার, তারপরে আরও অনেকগুলো খাবার, রাবড়ি, পায়েস, যতগুলো খাবারের নাম আছে, যে ফলার, তারপরে ফজলি আম, এগুলো সব তোমরা উল্লেখ করে দিবে। তারপর হচ্ছে কোন খাবার সে আয়েশ করে খেতে চায়, হ্যাঁ এটাও ওইভাবেই লিখবে যে অন্নদাশঙ্কর রায় রচিত নেমন্তন্ন ছড়ায় লোকটি যে চাংরিপোতা নামক জায়গায় যাচ্ছিল, সেখানে সে রাবড়ি পায়েস আয়েশ করে অর্থাৎ আরাম করে খেতে চায়। লোকটি কোন কোন ফল খেতে চায়, তাহলে ওইখানে ফলের নাম কি কি আছে, কলা এবং হচ্ছে ফজলি আম, মানে দুই ধরনের ফলের কথা সেখানে উল্লেখ আছে। তাহলে লোকটি কি কলা এবং ফজলি আম খেতে চায়, ওই একই কথা অন্নদাশঙ্কর রায় রচিত নেমন্তন্ন কবিতায় সেটি বলা হয়েছে। তারপর সে কোন আম খেতে চাইছে, ওই একই দুইটি ফলের নাম দেওয়া হচ্ছে, কলা এবং আম। আম ছিল কি ফজলি আম, তাহলে
ওই অন্নদা শঙ্কর রায় রচিত নেমন্তন্ন ছড়ায় চাংরিপুতায় যাওয়া লোকটি ফজলি আম খেতে চাচ্ছিল, আর ফজলি আমটি হচ্ছে একটি সুগন্ধ ও মজাদার মিষ্টি ফল। তারপরে ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কী, এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের যে পরীক্ষায় আসার মতো এই প্রশ্নটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যে 3 নম্বরে যে প্রশ্নটি থাকবে বলেছিলাম যে প্রথম একটি প্রশ্ন থাকবে কবি পরিচিতি থেকে আসতে পারে, আবার তোমাদের যে চরণগুলো উল্লেখ থাকবে সেই চরণগুলো থেকেও এভাবে আসতে পারে, সেটি হচ্ছে 2 নাম্বার থাকবে, আর কবিতার মূলভাবে থাকবে 5, আর আরেকটি প্রশ্ন যেটি থাকবে সেটি থাকবে 3। তাহলে 3-এর উপযোগী প্রশ্ন হচ্ছে ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে ভজন আর ভোজনের মধ্যে পার্থক্যটা অলরেডি তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো, কারণ আমি বলেছি ভালোভাবে মোটামুটি। ভজন আমরা লিখব, ভজন শব্দটির অর্থ হচ্ছে কি, দেবদেবীর আরাধনামূলক গানের অনুষ্ঠান, আর ভোজন শব্দটির অর্থ হচ্ছে খাওয়া বা আহার, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন থাকে। এই হচ্ছে ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য, এই হচ্ছে তোমরা বুঝে গেলে। এবার তোমাদের বইয়ে কিছু সমার্থক শব্দ আছে যা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কাজে লাগবে, আমি একটু সেটা বোর্ডে লিখে দিচ্ছি। ভজন এবং সমার্থক শব্দ, ঠিক আছে। এই সমার্থক শব্দগুলো প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে নেমন্তন্ন, ঠিক আছে। নেমন্তন্ন মানে কি, দাওয়াত। নেমন্তন্ন শব্দের এখানে সমার্থক শব্দ দেওয়া আছে নিমন্ত্রণ আর হচ্ছে দাওয়াত। তোমরা কিন্তু এগুলো বাংলা সেকেন্ড পার্টে তোমাদের আছে, কাজে লাগবে, এই জন্য আমি দিয়ে দিলাম নিমন্ত্রণ আর হচ্ছে দাওয়াত, ঠিক আছে। তারপর আছে স্বাদ। স্বাদ শব্দের অর্থ পড়িয়েছি, তাহলে কি, ইচ্ছে, আকাঙ্ক্ষা, বাসনা। ইচ্ছে, আকাঙ্ক্ষা, বাসনা ইত্যাদি হচ্ছে কি সমার্থক শব্দ। তারপর আরেকটি আছে বিয়ে। বিয়ে, বিবাহ, পরিণয়, শাদী, শাদী, পরিণয় বাংলা মধ্যমী, শাদী, বিয়ে, বিয়ে শাদী এগুলো পরিণয়, এগুলো সমার্থক শব্দ, ঠিক আছে। তাহলে তোমরা এগুলো এভাবে ভালো করে পড়াশোনা করবে। আর তোমাদের দেখো কিছু শূন্যস্থান আসছে, তোমরা দেখো সেটা হচ্ছে 39 পৃষ্ঠায়। দেখো যে লোকটি আয়েশ করে খেতে চায়, লোকটি আয়েশ করে কি খেতে চায় বলেছিলাম যে রাবড়ি পায়েস, পাশেই দেখো তোমাদের উত্তরগুলো দেওয়া আছে, তোমরা শুধু শূন্যস্থানে বসিয়ে দিবে, ঠিক আছে। তারপরে আমি একবার বলে দিচ্ছি, লোকটি চাংরিপোতা যাচ্ছে কিসের জন্য, ভজন শুনতে। শুধু ভজন নয়, সাথে আছে কি, প্রসাদ ভোজন। লোকটি খেতে চায়, কি খেতে চায়, ছানার পোলাও। বাহ, কি ফলার, ফলার কিসের, সবরি কলার। এই হচ্ছে তোমাদের নেমন্তন্ন ছড়াটি সম্পর্কে মোটামুটি আলোচনা। তোমরা বাসায় ভালো করে এগুলা চর্চা করবে। তোমাদের হচ্ছে বাসার উপযুক্ত এখানে কিছু যুক্তবর্ণ আছে, এগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। এটা তোমাদের বাড়তি পড়া, কিন্তু বাড়তি পড়ার মধ্যে ধরা যায় না, তোমাদের সিলেবাসের যেহেতু অন্তর্ভুক্ত, এগুলো তোমরা পড়তে পারো। আমি জাস্ট শুধু যুক্তবর্ণগুলো লিখে দিচ্ছি। দন্তন্য ত, দন্তন্নয় সংযুক্ত চ, ছ, তোমাদের বাংলা প্রথম পত্রের অংশ, এগুলো আসতে পারে। তোমাদের এই ছড়াটিতে এই কয়টি যুক্তবর্ণ আছে, আরেকটা আছে উন্নত, ঠিক আছে। এগুলো তোমরা ভেঙে শব্দ গঠন ও বাক্য গঠন করে শিখবে, ঠিক আছে। মোটামুটি তোমাদের ধারণা দিলাম। আর যদি আরও কোনো সমস্যা থাকে আমাদের সাথে আলোচনা করবে, এভাবে তোমরা পড়াশোনা করে যাও। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষার বা দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার কোনো একটি টপিকস নিয়ে আলোচনা করব। আর সমস্যা থাকলে আমার সাথে তোমরা যোগাযোগ করবে, আমার ফোন নাম্বার তোমাদের প্রত্যেকের কাছেই আছে। তাহলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।